একটা ঘড়ি, সোনার ঘড়ি, যা শুধু সময় দেখাতো না, দেখাতো মানুষের ভিতরে সত্যিটাকেও। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প হচ্ছে দিব্যেন্দু পালিতের সোনার ঘড়ি। বাড়ি ফিরে হাত থেকে ঘড়ি খুলতে খুলতে সময় দেখে অবাক হলো দেবদত্ত। মাত্র 6:35। কলেজের টিচার্স কাউন্সিলের মিটিং সেরে যখন বেরিয়ে আসে তখনই 6:10। নন্দন সেন ও অজয় মান্নার সঙ্গে এরপর সে রওনা হয় বাস স্টপের দিকে। সেখানেও কাটে কিছুক্ষণ, তারপর বাস আসে এবং উঠে পড়ে। 15-20 মিনিটের মধ্যে উত্তর থেকে সোজা দক্ষিণে পৌঁছে দেবে এমন কোনো বাস কলকাতায় নেই। তাছাড়া এদিকের বাস স্টপ থেকে বাড়ি পৌঁছতে কত সময় লাগে সে সম্পর্কে স্পষ্ট ধারণা আছে তার। 7:35 হলেও অবাক হতো না, কিন্তু 6:35 কেন? ঘড়িটা চোখের সামনে এনে দেখল সেকেন্ডের কাঁটাটা ঘুরছে ঠিকই, কিন্তু বেশ আস্তে, থেমে থেমে। তার মানে বন্ধ হয়নি। দেখতে দেখতেই 22 ক্যারেট সোনার গোলাকৃতি চাপ ঔজ্জ্বল্য চোখে উঠে এলো তার। দামি ওমেগা। 17 বছর আগে বিবাহসূত্রে রিনাকে ছাড়াও সে যা যা পায় এবং প্রেয়ে তৃপ্ত হয়, এই ঘড়ি তার একটি। 17 বছরে যা যা হারিয়েছে তার মধ্যে রিনার প্রতি গোপন আকর্ষণ এবং জীবন সম্পর্কে সাবলীল আগ্রহ থাকলেও ঘড়িটা নেই। তবে গভীরভাবে চিন্তা করলে আশা, আকাঙ্ক্ষা, হতাশাগুলো কি ধরা যায় না কাটার মাপে? ঠিক কটা বাজছে এখন? প্রশ্নটা এলো, ভাবতে হলো না। এই সময় টিভি নামের একটা বিরক্তি চারিদিকে একই শব্দের তরঙ্গ বিস্তার করতে সে বুঝতে পারল 7:30। স্বামী বাড়ি ফিরলে স্ত্রীও আসে। 2 আঙ্গুলের চেষ্টায় ঘড়ির কাঁটাগুলোকে এগিয়ে দিয়ে দেবদত্ত ভাবল, যেমন চলছে চলুক, সুবিধা মতো একদিন দোকানে দিলেই হবে। এটা ওদের বেডরুম। রিনা বলল, ফিরতে দেরি হলো? হ্যাঁ। এখন তো ক্লাস টাস হচ্ছে না? প্রশ্নটা এড়িয়ে গেল দেবদত্ত। ততক্ষণে চারিদিকে শব্দ ও নৈশব্দ কান রেখে অনুমান ফুটে উঠেছে চোখে মুখে। রিনার উপস্থিতিকে শব্দ ধরে নিলে এ বাড়িতে আর যে শব্দে সে অভ্যস্ত সেটা আসছে নিচে, রান্নাঘর থেকে। কাগজে বিজ্ঞাপন দিয়ে পেয়েছিল বয়স্কা ও বিধবা সুশীলাকে। আজকাল কোমরের বাতে ভোগেও প্রায়, সুতরাং এখন অন্তত তার উপরে ওঠার আসার সম্ভাবনা নেই। কোনো অতিথি এলে বোঝাই যেত। নিস্তব্ধ মানুষের গলা কখনো বা ষড়যন্ত্রকারীর মতো শোনায়। স্ত্রীকে সামনে রেখে দেবদত্ত জিজ্ঞাসা করল, কে এসেছে? সোমা, ছেলেকে নিয়ে। মানে? পরে বলবো। সোমা রিনার মাসতুতো বোন। ওর ছেলের বয়স 10-11, নাম পুনপুন। 8 বছর বয়সে রিনার মা মারা গেলে ওর মাসি ওকে তুলে নিয়ে যায় দিল্লিতে। রিনার বাবার দ্বিতীয়বার বিয়ে করতে এরপর আর অসুবিধে হয়নি। এই লোকটিকে কখনোই দেখেনি দেবদত্ত। রিনা ক্রমশ তার মাসিরই মেয়ে হয়ে যায়। মাসতুতো বোন সোমা, সুতরাং রিনার নিজেরই বোন। 17 বছর ধরে দেবদত্ত এইরকমই দেখছে। দেবদত্ত স্ত্রীর দিকে তাকালো। শার্টের বোতাম খুলতে যেটুকু সময় লাগে নিয়ে বলল, এখনই বলতে কী অসুবিধে? ওদিকে যেসব শব্দ অনুমানগ্রস্ত করে তুলেছিল দেবদত্তকে, এতক্ষণে থেমে গেছে তা। স্বামীকে পায়জামা পাঞ্জাবি এগিয়ে দিতে দিতে রিনা বলল, একটা মেজর গোলমাল হয়েছে মনে হচ্ছে। কীরকম? শ্যামল আজ সকালে পুনপুনকে মারধর করছিল। সোমা বাধা দেওয়ায় ওর গায়েও হাত তুলেছে। দেবদত্তের 2 হাতে পায়জামা, দুদিকে দড়ি ধরা। বাঁধতে গিয়েও না বেঁধে জিজ্ঞেস করল, ছেলেটাকে মারল কেন? জানি না। মুদ্রাদোষ কাটিয়ে রিনা বলল, ও নাকি শ্যামলের ব্যাগ থেকে টাকা নিয়ে চকলেট কিনেছিল। এই জন্যেই? দেবদত্তর কথার তীক্ষ্ণতা অনুভব করে সহজেই অসহায় হয়ে পড়ল রিনা। তুমি তো সবই জানো। রাগটা এখন বাচ্চাটার ওপরও পড়ছে। সারাক্ষণ গেট আউট করলো, এতদিন সোমার গায়ে হাত তোলেনি। স্ত্রীর সুন্দরী হওয়াটা তাহলে প্রোটেক্টিভ ফ্যাক্টর নয়? পাঞ্জাবিটা গায়ে গলানোর আগে 2 হাতে বুকের রোম ঝাড়ল দেবদত্ত। বুকে চোখ নামানো ভঙ্গিতেই বলল, চলে আসাটা ঠিক হয়নি। এতে শ্যামলের জোরেই বাড়বে।
যাকে চাইছে তাকেই ঘরে এনে তুলবে। তাছাড়া যে বলছে এবং যে শুনছে সাধারণত এই সময় দুজনের দৃষ্টি বিনিময় হয়, যেন দুজনেই জানে কথাগুলো কি, দুজনেই পরবর্তী শব্দগুলোর বিস্ফোরণ এড়াতে চেষ্টা ও মিনতি করছে। দেবদত্ত বলেই ফেলল, এরপর যাবে কোথায়? মানে বুঝছো না? দেবদত্ত চাপা গলার দূরত্ব হাত দেড়েক দূরে রিনা যেখানে দাঁড়িয়ে তার বেশি এগোই না। রিনা শক্ত হলো, তবু অভিমানে অনুযোগ বিষিয়ে বলল, একবেলাও যায়নি ওরা এসেছে, এর মধ্যে এসব কথা তুলছ? আমার বোন আমার কাছে আসতে পারবে না? আসতে? রিনার সতর্কতা ভাঙার উপক্রম হতে দেবদত্ত নিজেই সতর্ক হলো। বলল, প্রশ্নটা আমার নয়, ওর মনেই ওঠা উচিত ছিল, তাই বললাম। আমি অমানুষ নই, আমাকে জড়ানোর দরকার নেই। 48 পৌঁছানো শিক্ষিত ও মার্জিত দেবদত্ত ব্যানার্জির আত্মমর্যাদাবোধে তীব্র, এটা সে দেখাতেও অভ্যস্ত। কথাগুলো ঘুরিয়ে নিলেও অস্বস্তি এড়াতে পারল না। রিনা যে সন্দেহ করেই থাকুক, সে যে সত্যি সত্যি অমানুষ নয়, এটা প্রমাণ করবার জন্য এরপর তাকেই দায়িত্ব নিতে হবে। নিলও তাই। বাড়িতে ফেরা এবং স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার মিনিট 10 মধ্যেই পুনের মাথায় চুলে বিলি কেটে আদর করল সে। ওপরের 3টি ঘরের শেষেরটিতে এরই মধ্যে ওদের বসবাসের স্থান নির্দিষ্ট করে দিয়েছে রিনা। সেখান থেকে সলজ্জ এবং অবশ্যই অপমানিত ও দ্বিধাজড়িত সোমাকে নিজেই খুঁজে নিল। এসব করায় যদি বাড়তি উৎসাহ প্রকাশ পেয়ে থাকে, তার দায়িত্ব নিশ্চয় দেবদত্ত নেবে না। 17 বছরের মধ্যে গোড়ার দিকের বছর 6 বাদ দিলে গত 12-13 বছর ধরে, অর্থাৎ শ্যামলের সঙ্গে বিয়ের পর থেকেই সোমাকে সে দেখছে নিয়মিত। সোমা সুন্দরী এবং মাপে মাপে যুবতী। নিজের বিয়ের সময় থেকেই এটা লক্ষ্য করেছিল দেবদত্ত। পুনপুনের জন্মের পর সে আবিষ্কার করে সোমার মধ্যে আরও এমন কিছু আছে যা রিনার মধ্যে নেই। রিনার অভাব ক্রমশ তাকেও স্পর্শ করে এবং তাদের দাম্পত্য সম্পর্কের ভিতর থেকে সেই ব্যাপারটিই চলে যায়। দেবদত্ত যেটাকে গোপন আকর্ষণ বলে ভাবে। আপাতত সোমাকে তার স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে আনতে দেবদত্ত ভাবল, এর মধ্যে আরও একটা ব্যাপার আছে যেটা সে ঠিকঠাক ধরতে পারছে না। তাছাড়া রিনার দায় তারও দায় হবে কেন? পুনপুন পড়ার বই নিয়ে বসেছে। সোমাদের ফ্ল্যাট থেকে ওর স্কুল যত দূরে, এখান থেকে তার চেয়ে কাছে। কাল ও এখান থেকেই স্কুলে যাবে। একসঙ্গে চা খেতে খেতে আরে 2 বোনকে লক্ষ্য করে দেবদত্ত আরও একবার বুঝল সোমা রিনার মাসিরই মেয়ে। রিনার বয়সে পৌঁছেও তাই থাকবে। এখন অনেকটা স্বাভাবিক হয়ে এলো, মাঝে মাঝে চোখ পড়ছে ওর মুখের থমথমে ভাবটুকু। তখন বলবে কি বলবে না ভাবতে ভাবতে দেবদত্ত বলল, সেলফ ডিসিপ্লিনের ব্যাপারটা মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে ক্রমশ। না হলে কেউ এমন করে? সোমা গম্ভীর হয়ে থাকল, জবাব দিল না। তা বলে গায়ে হাত দেবে? রিনার গলার আকস্মিক জোর শুনে সামান্য অবাক হলো দেবদত্ত। ইদানিং না হলেও আগে আগে কখনো কথা কাটাকাটি হলে ধাক্কাধাক্কি হয়েছে তাদের মধ্যে। এমনকি একবার সেই চরও মেরেছিল রিনাকে। কতদিন আগে? রিনা সেদিন এইভাবে বলেনি। ওটা ইম্পালসিভও হতে পারে, দেবদত্ত বলল। এই ব্যাপারগুলো অনেক সময় বোঝা যায় না, কোনো কনক্লুশনে আসাও ঠিক নয়। আমার জন্য কিছু নয় দেবুদা। সোমা চোখ তুলেই নামিয়ে নিল। বলল, ছেলেটাকে ওভাবে মারল কেন? আগে কতদিন বলেছে ব্যাগে টাকা আছে, নিয়ে নে। না হয় বলে নেয়নি, ছেলেমেয়ের একটা রাইটও তো থাকে, চুরি তো করেনি। যখন মারল তখন ওর মুখে চকোলেট ছিল, এমনভাবে ঘুমিয়ে উঠল। সোমার গলায় কান্না। দেবদত্ত দেখল চোখ মুছতে মুছতে বাকি আবেগটুকু রিনাই প্রকাশ করছে। ছেলে মেয়ের রাইট ব্যাপারটা সে ভালো বোঝে না, ওটা জন্মে যায় হয়তো, কিন্তু 2 বোন মিলে যা শুরু করেছে তাতে কি সমস্যার সমাধান হবে? ঠান্ডা হয়ে গেল কাপের বাকি চাটুকু আস্তে আস্তে শেষ করল দেবদত্ত। এইমাত্র ছোটোখাটো একটা ঝড় উঠেছে।
চোখগুলো ঝাপসা, ধুলোর আবরণ আবার মাটি স্পর্শ না করা পর্যন্ত দৃষ্টি স্বচ্ছ হবে না। যে আবেগ অর্থ নেই তা নিয়ে মাথা ঘামাতে ভালো লাগে না তার। ওদের সময় দিয়ে বলল, আমি কি শ্যামলের সঙ্গে কথা বলবো? প্রশ্নটা সোমাকেই। জবাব না দিয়ে কনুই থেকে লম্বালম্বি তোলা হাতে চিবুক পেতে সামান্য কাত হয়ে বসল সোমা। দেবদত্ত লক্ষ্য করল, ও প্রক্রিয়ায় ওর কবজি থেকে সোনার বালাটা নেমে এলো ত্বকের নিটলতায়। দুটো রঙের তফাত আছে, তবু বলা যায় না কোনটা তার পছন্দ। তুমি কেন কথা বলবে? রিনা বলল, দরকার হলেও নিজে আসবে, ক্ষমা চেয়ে নিয়ে যাবে ওদের। যেচে অপমান হতে ভালো লাগবে তোমার? এতে অপমানের কি আছে? একটা ভুল হচ্ছে কোথাও, যদি পেঁচাপের চেষ্টা করা যায়। পেঁচাপ? এরপরও পেঁচাপ করার কিছু আছে নাকি? রিনার কথার উত্তরে এবারও কিছু বলতো দেবদত্ত। তার আগেই সোমা বলল, তুই শুধুই রাগ করছিস দিদি। আমি কি সব কথা বলি তোদের? কারণ যেখানে এরকম পেঁচাপ করলেও দাগটা ফুটে বেরোবে আবার। সোমা থামল একটু, নিঃশ্বাস ছাড়ল শব্দ করে। তারপর বলল, আমি আশা ছেড়ে দিয়েছি। দেবদত্ত সোমাকেই দেখছে। ওর চিবুক থেকে হাত সরানো, একই হাতে আঁচল টানা, ব্লাউজের ভাঁজে আঁচলের প্রান্তটুকু গুজে নেওয়া এবং মুখ ফিরিয়ে অন্যমনস্ক হওয়া, যা যা দেখা যায়। রিনাকে উদ্দেশ্য করে বলল, বুঝতে পারল শেষের কথাগুলো তাকেই বলছে সোমা। আশাও ছেড়ে দিয়েছে। ঘুরে ফিরে তাহলে সেই প্রশ্নটাই এসে যাচ্ছে সামনে, এরপর যাবে কোথায়? রিনা নিশ্চয় ভাবেনি এই বাড়িতে জায়গা আছে। অর্থেরও টান নেই, সুতরাং অসুবিধা নেই কোনো। দিল্লিতে বাড়ি আছে সুমাদের, ওর দাদারও আছে। তেমন হলে ওটাই ওর যাবার জায়গা। কিন্তু একবেলাও হয়নি ওরা এসেছে এখানে। এখনই কি এসব ভাবা ঠিক হবে? চিন্তা থেকেই গেল। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে 7-5 ভাবতে ভাবতে অন্ধকার সিলিংয়ের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো দেবদত্ত। উঠে জল খেয়ে আবার ফিরে এলো বিছানায়। ঘুম আনার চেষ্টায় চোখে আড়াআড়ি হাত চাপা দিয়ে শুয়ে থাকতে থাকতে শুনল বাথরুমের দরজা খুলছে এবং বন্ধ হচ্ছে, আবার খুলে আবার বন্ধ হলো। রাতের নৈশব্দে অর্থহীন শব্দও কেমন যেন মানে এসে যায় একটা। তখন বালিশটা টেনে পাশ ফিরে শুল ও। পরের দিন সকালে সোনার হাতঘড়িতে চোখ রেখে দেবদত্ত দেখল সময় পিছিয়ে গেছে আরও। তবে থেমে যায়নি একেবারে। তখন দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ঠিক কটা বাজছে খেয়াল করতে করতে কাঁটাগুলোকে ফিরিয়ে আনলো। সেই মুহূর্তে, না, ঠিকই চলছে। দেবুদা আসবো? দেবদত্ত ঘাড় ফেরালো। দরজার সামনে 2 কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে সোমা। চমৎকার মুখশ্রীতে চাপা বিষাদ। বিন্দু না ফুটিয়েও ঘাম চিকচিক করছে কপালে, ফলে সুন্দর লাগছে আরও। 2 হাত জোড়া থাকলে এমনিতেই অসাবধানতা এসে যায় পোশাকে। ওকে দেখতে দেখতেই দেবদত্ত বলল, এসো, পারমিশন নিতে হবে কেন? না, দেখলাম খুব মন দিয়ে ঘড়িতে দম দিচ্ছেন তাই। ওটা কথার কথা। পাছে সোমা টেবিলেই নামিয়ে রাখে চায়ের কাপটা, সেজন্য ওকে ঘরে ঢোকার সুযোগ দিয়ে নিজেও এগিয়ে গেল দেবদত্ত। ডান হাতের কবজি থেকে বালাটা কাল সন্ধ্যায় যেখানে নেমে এসেছিল এখনও সেই জায়গায়। হাত বাড়িয়ে প্লেটসহ কাপটা ওর আঙ্গুলের স্পর্শ থেকে ছাড়িয়ে নিজের হাতে নেবার মুহূর্তে দেবদত্ত দেখল সোমার বাঁ হাতে ধরা প্লেটের উপর অন্য কাপটা নাচছে। শব্দটা কাঁপার। সোমা ভারসাম্য হারালো না। দিদি কোথায়? কেন, বাজারে? তোমাকে বলেনি? দেবদত্তর দৃষ্টি অনুসরণ করে কাপটা টেবিলের উপর নামিয়ে রাখল সোমা। মুখ মুছল আঁচল তুলে। কী নিয়ে কথা হচ্ছিল ভুলে গিয়ে বলল, সুশীলায় আসছিল, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, তাই আমি নিয়ে এলাম। সেটা তো প্রত্যক্ষ। সেজন্যে নয়, 2 কাপ দিল, ভাবলাম দিদিও আছে। আমি তো এই ফিরলাম। স্কুল পর্যন্ত দিয়ে এলে? হ্যাঁ, প্রথম দিন তো, বাসে উঠিয়ে দিয়ে
অবশ্য 3-4 স্টপ। দেখলাম অনেক বাচ্চা একা একা যাচ্ছে। দেবদত্ত প্রথম দিন কথাটাই শুনল এবং ভাবল, তার মানে দ্বিতীয় দিন আছে, তৃতীয় দিনও থাকতে পারে। পুনপুন মাগুর মাছ খেতে ভালোবাসে বলে আহ্লাদে আটখানা হয়ে যেভাবে বাজারে দৌড়লি না, তাতে মনে হয় তার পরের সম্ভাবনাও যাচ্ছে না। কিন্তু এত তাড়াতাড়ি এসব কথা ভাবা যায় না। দাঁড়িয়ে কেন? বসো। না, যাই, সোমা বলল। আপনার তো বেরোনোর সময় হলো। ওই চাটা তোমারই, ওটুকু খেতেও সময় লাগবে। সেই সময়টা এখানেও বসে যেতে পারো। দেবদত্ত চায়ে চুমুক দিল। প্লেট শুদ্ধ কাপ টেবিল থেকে তুলে নিয়ে সরে যাচ্ছে সোমা। বিছানায় গিয়ে বসছে। বসার ধরনে কৃপণ করে রেখেছে নিজেকে, কাপে ঠোঁট ছোঁয়ানো, মুখও নামানো। এখানে খারাপ লাগছে না তো? না, সোমা চোখ তুলে বলল। আপনারা তো পর নন। সেটুকু মনে রাখলেই হবে। দুহাতে কাপ প্লেট ধরা ভঙ্গিটা কোল ছুঁয়েছে। বিছানায় ওই পজিশনে নড়াচড়া করা সহজ নয়। কানের লাল আভা গোড়ায় যেমন ছিল তার চেয়ে ঘন হয়েছে এখন। ফুটিয়ে দেখতে দেখতে নিজেকেও একটু পাল্টে নিল দেবদত্ত। বলল, এরকম ইনসিডেন্ট তো এখন ঘরে ঘরে। হলে খারাপ লাগে অবশ্য, তা বলে আপসেট হলে চলবে কেন? টেক ইট ইজি। ইজি বললে কি আর ইজি হওয়া যায় দেবুদা? ছেলেটা না থাকলেও না হয়। সোমা যেখানে থামল, তারপরে কি আছে সঙ্গে সঙ্গে অনুমান করা যায় না। দেবদত্তও থেমে গেল। শুধু এটুকু বুঝল, চা শেষ হয়ে আসছে, রিনাও ফিরবে এক্ষুনি। আজ তার তাড়াতাড়ি বেরোবার কথা। সোমা হঠাৎ বলল, চেষ্টা করলে আমি একটা চাকরি পেতে পারি না? চাকরি করবে? দেবদত্ত ইতিমধ্যে ঘরের কোণে রাখা টেবিলের পাশ থেকে চেয়ার টেনে নিয়েছিল। নড়েচড়ে বলল, তুমি? কেন? অনার্স ছিল, এমএ পর্যন্ত পড়েছি। এ পর্যন্ত বলে থেমে গেল সোমা। নতুন করে ভেবে বলল, এখনই নয়, অনেক দিন থেকে ভাবছি চাকরি করব, এমএটাও দিয়ে নেব। ভাগ্যে যা আছে তা তো হবেই দেবুদা। নিজেরটা নিজে বুঝে নিতে দোষ কি? চাকরির কথাতেই উত্তরটা গুছিয়ে নিয়েছিল দেবদত্ত। পরের কথাগুলো একান্তভাবেই সোমার। খুব ভালো কথা। নিজেকে সংযত করে নিয়ে দেওয়াল ঘড়িতে সময় দেখল দেবদত্ত। বলল, তোমার শরীরটা যেমন তোমার, মনটা যেমন তোমার, তেমনি যে কোনো ব্যাপারে ডিসিশন নেবার অধিকারও তোমার। এটা স্ত্রী স্বাধীনতার যুগ। সব মেয়েরই উচিত শরীর মনের শিকল ছিঁড়ে বেরিয়ে আসা। সোমা দেবদত্তের দিকে তাকালো। মসৃণ ত্বকে ভুরুর সামান্য উঠে যাওয়া ভাঁজ ফেলে না কোনো। নিজের কাপ প্লেট হাতে নিয়ে হঠাৎই উঠে দাঁড়িয়ে বলল, আমি শিকল ছিঁড়তে চাইছি না দেবুদা, বাঁচতে চাইছি। একটুক্ষণ সোমার টান টান শরীরের দিকে তাকিয়ে থাকলো দেবদত্ত। চোখ সরিয়ে ওর মুখের উপর রাখল। এসব নিয়ে তোমার দিদির সঙ্গে কথা হয়েছে? না, আপনাকেই বললাম। বাইরের জগৎটা দিদি বা কতটুকু দেখেছে? বড্ড ইমোশনাল, দেখলেন না কাল কিভাবে রিয়েক্ট করল? সোমা চলেই যাচ্ছিল। নিজের জায়গা থেকে দেবদত্ত ডাকল, শোনো। দাঁড়িয়ে পড়ার আগে একটু বা ব্যস্ততা দেখালো সোমা। আবার বিষাদে ফেরা মুখ। তুমি কি চাইছো আমি শ্যামলের সঙ্গে কথা বলি? কি বলবেন? এই প্রশ্নটির জন্য প্রস্তুত ছিল না দেবদত্ত, সুতরাং গুটিয়ে নিল নিজেকে। সোমা বলল, আপনি থার্ড পারসন, যদি এমন কিছু বলে। যেভাবে থেমে গেল তাতে মনে হবে সোমা নিজেই জানা না কী বলতে চেয়েছিল। কথা শেষ করার ব্যস্ততায় খাপছাড়াভাবে বলল, দেখি না, ছেলেটি তো শুধু আমার নয়, ওরও। যদি ওর টানেই ফিরে আসে, সেদিন নয়, তার পরের দিনও নয়। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে তার পরের দিন দেবদত্ত নিশ্চিত হলো সে হেরে যাচ্ছে। এক অদ্ভুত খেলা, যেখানে ক্রমাগত চেষ্টা করে যাওয়া সত্ত্বেও থার্ড পার্সনের জায়গা থেকে এক পাও এগোতে পারেনি সে।
রিনা ঠিক কোনখানে সে জানে না, কিন্তু সোমা ও পুনপুনকে দেখে মনে হয় না 4-5 দিন আগেও ওরা প্রায় কেউ ছিল না। দুটি ভিন্ন তাপের আঁচ সারাক্ষণই গা ছুঁয়ে যাচ্ছে তার। কলেজ, মিটিং এসব এখন মাথায় উঠেছে। মাঝরাতের নিরুপদ্রব ঘুমও। ইন্দ্রিয়গুলো এর আগে কখনো এমন সতর্ক ছিল না। সেদিন বিকেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে রিনাকে অবাক করল দেবদত্ত। হলো কি তোমার এই সময়ে? দেবদত্ত বলল, আসতে নেই। ও মা, তাই বলেছি নাকি? রিনা বলল, আসো না তো তাই বললাম। দেবদত্ত হাসল অল্প। অবান্তরে মন নেই তার। খানিক কান খাড়া করে রেখে উঠে এলো ওপরে। পেছনে রিনা। বাথরুম থেকে ভেসে আসছে তোড়ে শাওয়ারে জল পড়ার শব্দ। পুনপুনের সর্দির ধাত, বিকালে স্নান করে না, সুতরাং আর কেউ। ধুয়ে যাওয়া সাবানের ভুরভুর গন্ধে মসৃণ দৃশ্যটায় চোখ রেখে বেডরুমে ঢুকল। পেছনে রিনা। সন্ধে হতে দেরি আছে এখনো, তবে ঘরে আলো কম। রিনা আলো জ্বালালো। শার্টের বোতাম খুলতে খুলতে দেবদত্ত জিজ্ঞেস করল, পুনপুন কোথায়? ওকে পাশের বাড়িতে দিয়ে এসেছি, ওখানে রমার ছেলের সঙ্গে ক্যারাম খেলছে, এক্ষুনি এসে যাবে। ও। একই সময়ে দেবদত্তকে সংক্ষিপ্ত ও অন্যমনস্ক হতে দেখে রিনা বলল, খুঁজছিলে কেন? না, তেমন কিছু নয়। হাত থেকে ঘড়িটা খুলে রেখে দেবদত্ত বলল, ওর জন্য না চকোলেট এনেছিলাম। চকোলেট? হ্যাঁ, ঘটনাটা যাচ্ছে না মন থেকে। স্বামীকে লক্ষ্য করতে করতে সতর্ক গলায় রিনা বলল, তোমারও তাহলে মায়া পড়ে গেছে না? মায়া? এই সময় বাথরুমের দরজা খোলার শব্দ হতে জলের গন্ধ পেল দেবদত্ত। বলল, তা জানি না, আজ সকালে ঘরে ঢুকেছিল হঠাৎই। আমি তাকাতেই বেরিয়ে গেল। তখন ভাবলাম এরকম হওয়া তো ঠিক নয়। তোমাকে ও আর কতটুকু দেখেছে? সময় ভয় পায়। কেন পাবে না? রিনা সহজ হয়ে বলল, সে সেদিনই যা কিছু বলেছিলে, তারপর এই কয়দিনে কটা কথা বলেছে ওর সঙ্গে। একটু কাছে ডেকে দুটো কথা বললেও তো পারো, ওর মনটাও হালকা হতো। দেবদত্ত জবাব দিল না। মুহূর্তে রিনার দিকে তাকিয়ে বুঝবার চেষ্টা করল কথাগুলো সত্যি কিনা। তারপর আশ্বস্ত হয়ে ভাবল, সোমাও কি খেলছে? ওর দিদির কাছেও লুকিয়ে রেখেছে নিজেকে? না হলে রিনা এই অনুযোগ করবে কেন? পায়জামা পাঞ্জাবিটা দেবদত্তর দিকে এগিয়ে দিয়ে রিনা বলল, সোমাকে নিয়ে একটু দোকানে যাব ভাবছিলাম। ওর কি কেনার আছে টুকিটাকি। তুমি এত তাড়াতাড়ি ফিরবে জানতাম না তো। ফিরলেও অসুবিধা কি, তোমরা যাও না। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি বাথরুমে যাব, তারপর বেরোবো। রিনা থামলো একটু, তারপর বলল, যা এনেছো সোমার হাতেই দাও না, ছেলে তো ওরই, ও খুশি হতো। 7-5 ভাবতে ভাবতেই দেবদত্ত বলল, সামান্য চকোলেট দেওয়া নিয়ে এত ঢাকঢোল পেটানোর কি আছে? তুমি সামান্য বলছো? রিনা যেতে যেতে বলল, সোমার কাছে সামান্য নাও হতে পারে। রিনা চলে যাবার পর নিজেকে সম্ভাবনার উপর ছেড়ে দিল দেবদত্ত। ভাবল, হয়তো এখনই আসবে, হয়তো পরে, না এলেও সুযোগ আসবে। রিনা জানে না ইদানিং সে বাকপটু হয়ে উঠেছে। সোমা জানায়নি কেন? তাড়াতাড়ি ফেরাই দেবদত্ত এখন চা ছাড়া কিছুই খাবে না। সুশীলাই দিয়ে গেল। একটু পরেই সামনে এসে দাঁড়ালো সোমা। দিদি বলল ডাকছেন। দিদি বলল। চেয়ারের মধ্যে নিজেকে জুত করে নিয়ে সদ্য স্নাতা ও পরিপাটি সোমাকে দেখতে দেখতে দেবদত্ত সেইটুকুই হাসল, যেটুকু হাসলে ওকে মানায়। বলল, অত দূরে কেন? সোমা এগিয়ে এলো একটু, থেমে দাঁড়িয়ে পেছনে থাকিয়ে কি দেখলো যেন। বলুন। তোমার দিদি বলছিল আমি নাকি তোমার সঙ্গে কথাই বলি না, এটা কি সত্যি? সোমা চুপ করে থাকলো, দৃষ্টি নামানো। ওর ডান উরুর ঈষৎ আলোড়ন লক্ষ্য করে নিচে তাকালো দেবদত্ত এবং দেখল ডান পায়ের বুড়ো আঙুলটা পেন্ডুলামের মতো এদিক ওদিক নেড়ে মেজেই ঘষছে সোমা। কবে পালিশ লাগিয়েছিল বোঝা যায় না। নখের লালচে খয়া খয়া দাগগুলোর ওপর আলো পড়ে চিকচিক করছে। বলবে কি বলবে না ভাবতে ভাবতে রিস্ক নিল দেবদত্ত।
একটা সুগন্ধ পাচ্ছি। কিসের? সাবানের নাকি তোমারই শরীরের? সোমা কেঁপে উঠল, চোখ তুলে বিব্রত গলায় বলল, আপনি পাচ্ছেন, আমি কিছু পাচ্ছি না। এখন ওর দৃষ্টি সোজাসুজি দেবদত্তর মুখে। এই রসিকতা করার জন্যে ডেকেছিলেন? দেবদত্ত ছড়িয়ে হাসল। জানে শরীর কথাটির ব্যবহারে ভ্রান্তি থেকে গেছে। শুধু সোমা কেন, তেমন তেমন সম্পর্ক না থাকলে কোনো নারীই হয়তো এই প্রশ্নের জবাব দিত না। হাসিটা জিয়ে রেখেই বলল, যার সঙ্গে রসিকতা করা যায় তার সঙ্গেই করছি। আমার শালী ভাগ্য ভালো, জানো তো। শালী হলো স্ত্রীর পরিপূরক, দ্বিতীয় স্ত্রী। জানি না, আপনার অর্ধেক কথার মানে বুঝতে পারি না আমি। সোমার মুখে ছায়া পড়েছে। লজ্জা না আর কিছু তা বোঝা যায় না ঠিকঠাক। ওর অস্বস্তি কাটানোর জন্য দেবদত্ত বলল, তুমি সেদিন চাকরির কথা বলছিলে। 2-4 জনকে বলেছি, হয়ে যাবে হয়তো। কিন্তু তুমি আমাকে বায়োডাটাটা কিছুই তো দাওনি। আমার বলাটা পাত্রচাই বিজ্ঞাপনের মতো হয়ে যাচ্ছে। পাত্রী পরমা সুন্দরী, প্রখারা যুবতী, গ্র্যাজুয়েট। নিচে পুনপুনের গলা, সিঁড়ি ভাঙছে দ্রুত। সেই শব্দে কান ডেকে সোমা বলল, হবে? চেষ্টা তো করছি, হয়েও যেতে পারে। হলে খুব ভালো হতো দেবুদা। দেবদত্ত অনুনয় চিনল, প্রার্থনাও। কথাটা একেবারেই মিথ্যে বলেনি সে। কলেজে 2জন সহকর্মীকে বলেছে। এক সময়ের সহপাঠী রতিন এখন এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আজও তাকে ফোন করেছিল। রতিন বায়োডাটা চাইল। এই মুহূর্তে সোমার গলা শুনে মনে হলো তার ডেকে পাঠানোর অন্তত রিনা তাই বলেছে, একটা কারণ খুঁজে পেয়েছেও। এখন স্বচ্ছন্দ লাগছে। সম্ভবত এটাই টার্নিং পয়েন্ট। বারান্দা পেরিয়ে যেতে যেতে এই ঘরে সোমাকে দেখে দাঁড়িয়ে পড়ল পুনপুন। ভিতরে ঢুকবে কিনা ভাবছে। দেবদত্ত জানে এখন কি করতে হবে। গলায় স্নেহ উজাড় করে দিয়ে বলল, এসো পুনপুন, তোমার জন্য চকোলেট এনেছি। সেই দিনই মাঝরাতেরও পরে অন্ধকারে রিনার গাঢ় ঘুমজড়িত নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে হঠাৎ অন্যরকমের একটা শব্দ শুনে চকিত হলো দেবদত্ত। প্রখর অনুমানের উপর খানিকক্ষণ নিজেকে টান টান করে রেখে উঠে বসল বিছানায়। আরও একটি শব্দের জন্য অপেক্ষা করতে লাগল। প্রয়োজনীয় সময় দেওয়ার পরও কিছুই শুনল না। তখন আরে রিনার ঘুমে মৃত শরীরটার দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল সে। নিঃশব্দে দরজার পর্দা সরিয়ে বেরিয়ে এলো অন্ধকার বারান্দায়। অনুমানে ভুল হয়নি কোনো। দেখল ওদিকের ঘরের এলাকাগুড়ি বারান্দা যেখানে বাথরুমের দিকে মোড় নিয়েছে, সেখানে আড়াল করা থামের গা ঘেঁষে অন্ধকারের দিকে তাকিয়ে স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কেউ। আকৃতি স্পষ্ট হতে তার রক্তের চলাচল স্পষ্ট হলো। আরও নিঃশব্দ হয়ে উঠল দেবদত্ত। প্রায় পাশে কাউকে এসে দাঁড়াতে দেখে চমকে উঠেছিল সোমা। দেবদত্তকে চিনে সামলে নিল, আপনি এখানে? ওটা প্রশ্ন নয়। সোমার শরীরের গন্ধে এখন নিজের শরীরের গন্ধও মিশে যাচ্ছে। চাপা গলায় দেবদত্ত বলল, তুমি এখনো ঘুমোওনি কেন? যাব। সোমা নিঃশ্বাস ফেলল। এখন অন্ধকারই দেখছে। তারপর বলল, ইদানিং রোজই রাত করে ফিরত, ড্রিঙ্ক করে গাড়ি চালায়, হুঁশ থাকে না কোনো। আজ হঠাৎ বড় ভয় করছে। যে তোমার জন্য ভাবে না, তুমি তার জন্য ভাবছো কেন? সোমা চুপ করে থাকল। তৈরি করা রাখা ডান হাতটা এবার সোমার পিঠের অনাবৃত অংশে তুলে দিল দেবদত্ত। সোমা সরে যাওয়ার কোনো সুযোগ নেবার আগেই হাতটাকে আরও দীর্ঘ ও সরল করে ওর শরীরটাকে নিজের শরীরে টেনে এনে ক্ষিপ্তের মতো ওর মুখের উপর নিজের তপ্ত মুখটাকে চেপে ধরল। সোমার জোর আরও বেশি। প্রায় সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে নিল, পিছিয়ে গেল ও। ছি ছি, আপনি এরকম? দেবদত্ত দেখল পায়ে পা জড়িয়ে মুখের উপর আড়াআড়ি হাত ঘষতে ঘষতে পালাচ্ছে সোমা। ঘরে ঢুকল এবং বন্ধ করে দিল দরজাটা। তখন অন্ধকারেই ফিরে এলো। এটা অপমানই, তবু
অপমান পেরিয়ে যেতে যেতে দেবদত্ত ভাবল, এর পরের সম্ভাবনাগুলো তালগোল পাকিয়ে যাচ্ছে। কেন? বিছানা বিছানাই থাকছে। রিনার ঘুমের ঘোরে তারতম্য ঘটেনি কোনো। ঘটনা ঘটবার আগে সিলিংয়ে যে অন্ধকার ঝুলতে দেখেছিল এখনও তাই দেখছে। এমনও হতে পারে এর পরেও চারিদিকে তাকিয়ে মনে হবে কিছুই ঘটেনি। তবু তার সতর্ক হওয়া ভালো। সোমাকে বোঝানো দরকার সে ঠিক কীরকম। পরের দিন সকালে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও রিনাকে দেখে মনে হলো না কাল রাত্রে কিছু ঘটেছিল। নিজের ঘরে আত্মমগ্ন হয়ে বসে থাকতে থাকতে দেবদত্ত দেখল পুনপুনকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছে সোমা। তখন রিনাকে ডেকে বলল, একটা প্রবলেম যাচ্ছে, আজ তাড়াতাড়ি বেরোবো। বেশ তো। দেবদত্তর অন্যমনস্কতার কারণ আজ করতে না পেরে রিনা বলল, খাবার তো তৈরিই আছে। সন্ধে নাগাদ বাড়ি ফিরে দেবদত্ত লক্ষ্য করল বারান্দায় বেতের চেয়ারে বসে গল্প করছে দুই বোন। দুই ঘরেই আলো জ্বলছে। পুনপুন সম্ভবত ঘরে পড়া নিয়ে বসেছে। চোখাচোখি হতেই মুখ ফিরিয়ে নিল সোমা। এসব দেখতে দেখতে ব্যস্তভাবে ঘরে ঢুকল সে এবং রিনার উঠে আসার অপেক্ষা না করেই একটুবার চেঁচিয়ে ডাকল, শুনছ? শুনে যাও একটু। দূরত্ব বেশি নয়। রিনার মুখ দেখে মনে হলো শেষ না হওয়া কথাগুলো সঙ্গে নিয়ে এসেছে। কি হলো? আমার ঘড়িটা কোথায় গেল বলো তো? ঘড়ি? রিনা অবাক হবে কিনা ভাবতে ভাবতে বলল, সকালে তো হাতেই ছিল দেখলাম। বাজে কথা বলো কেন? দেবদত্ত চেঁচিয়েই বলল, কদিন ঠিকঠাক চলছিল না, আজ বন্ধ দেখে পড়িনি। সন্ধ্যাবেলায় দোকানে দেবো ভেবেছিলাম, এসে দেখছি নেই। সে কি, যাবে কোথায়? সোনার ঘড়ি। সাধারণত যেখানে ঘড়িটা রাখে দেবদত্ত সেখান থেকে শুরু করে গোটা ঘরে এখন ছোটাছুটি করছে রিনা। মুখের রেখাগুলো পাল্টে যাচ্ছে ক্রমশ। ঘরের মাঝখানে দাঁড়িয়ে দেবদত্ত হঠাৎ বলল, পুনপুন নেয়নি তো? পুনপুন? রিনার গলা চড়ল এবার। কি বলছো যাতা? তোমার ঘড়ি পুনপুন নিতে যাবে কেন? নিতেও তো পারে। দেবদত্ত একটু থামল, সময় নিয়ে দেখল রিনাকে। তারপর ঠান্ডা গলায় বলল, শ্যামল ওকে কেন পিটিয়েছিল নিশ্চয় মনে আছে তোমার? খেলার ছলেও তো নিতে পারে। আস্তে আস্তে, কি বলছো তুমি এসব? কি আশ্চর্য! তাহলে কি ঘড়িটার ডানা গজালো, উড়ে গেল? রিনা কিংবা দেবদত্ত দুজনেই আরও কিছু বলতো হয়তো, তার আগেই ওদিকের ঘর থেকে চিৎকারের শব্দ ছুটে এলো। ওরা দুজনেই শুনল। সোমা কি বলছে বোঝা যাচ্ছে না। চেঁচিয়ে কাঁদতে কাঁদতে পুনপুন বলছে, মেরো না মা, মেরো না, আমি ঘড়ি নিইনি, না আমি ঘড়ি নিইনি। মুহূর্ত স্তম্ভিত দাঁড়িয়ে থেকে ওই ঘরের দিকেই ছুটে গেল রিনা। দেবদত্তও যাবে কিনা ভাবল। সম্ভবত একটু বেশিই বলে ফেলেছে সে, সম্ভবত উচিত হয়নি। ভাবতে ভাবতেই এগিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে দেখল ক্ষিপ্ত সোমাকে পুনপুনের কাছ থেকে আলাদা করে নিতে নিতে রিনা বলছে, কি করছিস পাগলের মতো? ছেলেটাকে মেরে ফেলবি নাকি? যাক, ও মরেই যাক। একই ক্ষুদ্র গলায় সোমা বলল, ওর জন্যেই তো আমার এত ভোগান্তি, এত জ্বালা। চোর হয়ে বেঁচে থাকার চেয়ে ওর মরে যাওয়াই ভালো। তুমি ভুল করছো সোমা। নিজেকে বাঁচাবার চেষ্টায় দেবদত্ত বলল, আমি একবারও ওকে চোর বলিনি। আপনি কি বলেছেন আমি জানি, কেন বলেছেন তাও জানি। দেবদত্তকে দেখে এক মুহূর্তের জন্য সংযত হতে হতেও প্রায় নাটকীয় ভঙ্গিতে এবার ভেঙে পড়ল সোমা। আশেপাশে কে আছে না আছে লক্ষ্য না করেই মেঝেতে বসে বিছানায় মাথা নামিয়ে ঘুঙ্গাতে ঘুঙ্গাতে বলল, আপনার সোনার ঘড়ির চেয়েও বেশি দাম আমি দেব আপনাকে দেবুদা। দোহাই আপনার, আঁকড়ে থাকার জন্য আমার শুধু ছেলেটাই আছে, ওকে চোর বলবেন না প্লিজ। গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।